গল্পের আড্ডা উইথ সুমিত। তো নমস্কার গল্পের শ্রোতারা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো রয়েছেন। তো আজকে আমরা এসেছি নতুন এক এপিসোড নম্বর 6। আজকে আমরা আপনাকে শোনাতে চলেছি রণজিৎ বিশ্বাসের লেখা গড়শি সরোবরের তিলনবাই। তো শুরু করছি গড়শি সরোবরের তিলনবাই। সেবার রাজস্থানে বেড়াতে গিয়ে যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, আজ সেই অভিজ্ঞতার কথাই শোনাবো তোমাদের। এভাবেই গল্পটা শুরু করেছিল রঞ্জনদা। এই নিয়ে দ্বিতীয়বার রাজস্থানে এলাম। প্রথমবার কল্যাণবাবুর নেতৃত্বে ঘোষ স্পেশালে এসেছিলাম বিরাট এক দলের সঙ্গে। বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সেবার। বেশ আনন্দ পেয়েছিলাম। বীরভূমি রাজস্থানের দুর্গে দুর্গে প্রাসাদে প্রাসাদে মধ্যযুগের ইতিহাসে পদচারণা করতে করতে বইতে পড়া আর চাক্ষুষ দেখার মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান, তা বেশ ভালোই বুঝেছিলাম সেবারে প্রাসাদে দুর্গে মন্দিরে ও রণাঙ্গনে। 16 বছর পরে আবার টেনে আনলো সেই চিতোর, জয়পুর, যোধপুর আর জয়সলমীরের তীব্র আকর্ষণে। তবে সেবারে প্রথমে থেমেছিলাম জয়পুরে, কিন্তু এবার থামতে হলো যোধপুরে। যেমন ব্যবস্থা আর কি। এসেছি সেই ঘোষ স্পেশালেই। যোধপুর থেকে এসে উঠেছি জয়সলমীরে। সেবার ঘোষ স্পেশালের মেজো ভাই কল্যাণবাবুর কল্যাণে উঠেছিলাম কেল্লার কাছেই বাজারের মধ্যে একটা লজে। আর এবার নতুন ম্যানেজার সঞ্জয়ের কল্যাণে কেল্লার ঠিক পেছনে একটা ছোট্ট নতুন তৈরি লজে। তবে লজটা ছোট হলেও রাস্তার পাশেই। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। দক্ষিণ পশ্চিম খোলা। উত্তরে বিশাল কেল্লার পিছন দিকটা দেখা যাচ্ছে। পূর্ব দিকে 200 মিটার দূরে একটা কাপড় রং করার দোকান আর কয়েকটা সাই বাবলার গাছ। পশ্চিম দিকটায় ধুধু বালির চড়াই চোখে পড়ে ছাদে উঠলেই। ছাদে একটা ঘর আছে, এসি লাগানো। তবে ভাড়া বেশি বলে সেটা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত কি করে যেন কসবা ঘোষবাবুরা ম্যানেজারকে ম্যানেজ করে নিল ওটা। এই নিয়ে দলে একটু গুঞ্জনও উঠল অবশ্য। তবে খুব বেশি ঝামেলা হলো না ব্যাপারটা নিয়ে। রাতে চাঁদের আলোয় খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো ওই ছাদের উপরেই। পশ্চিমের মরুদৃশ্য আর উত্তরের সোনার কেল্লার আলো ঝলমল দৃশ্য দেখে মোহিত হয়ে গেল সকলেই। পরের দিন সকালে স্নান করে সেরে ব্রেকফাস্ট করে নিয়ে প্রথমে দলে বেঁধে সবাই গেলাম কেল্লায়। আগেরবার টিকিট ছিল না, এবার টিকিট রয়েছে। 25 টাকার টিকিট কেটে অস্ত্রাগার, সভার ঘর, লাইব্রেরি, মিউজিয়াম ঘরে গাইডের মুখে দুর্গের ইতিহাস শুনে জৈন মন্দিরাদি দেখে নিচে এসে শুনলাম সাইট সিনে নিয়ে যাবে। হৈ হৈ করে সবাই উঠে পড়লাম বাসে। কিন্তু বাগুইহাটির গুহদের দেখা নেই। আধ ঘন্টা অপেক্ষা করেও যখন ওরা এলো না, তখন ওদের কেল্লায় ছেড়ে দিয়ে আমরা বাকি 16 জন এগিয়ে গেলাম হৈ হৈ করতে করতে। জয়সল শহরটা ছোট। শহরের বিভিন্ন মন্দির ছাড়াও হাভেলিগুলোর স্থাপত্য শৈলীতে মুগ্ধ হতেই হয় সবাইকে। শহরটা ঘুরে নিয়ে আমরা এগিয়ে চললাম বড়বাগ, অমরবাগের কল্পতরু, মুঘল কি মেরি এবং মরু পার্কের দিকে। তারপর রাজকুণ্ড, বৈশাখীতে অনেক ইতিহাস শুনে এসে থামলাম গড়শি সরোবরে। এখানে ছোট্ট একটা মিউজিয়ামও রয়েছে লোকশিল্পের। যদিও রোদে কাহিল হয়ে পড়েছি সকলেই, তবু এখানে মন্দিরে বসে জিরে নিতে নিতেই গাইডের মুখে শুনলাম সরোবর, তরুণ এবং মন্দিরের ইতিকথা। শুনলাম 1156 খ্রিস্টাব্দে মহারওয়াল জয়সওয়াল এটি খনন করেছিলেন। পরবর্তীকালে ওই সরোবর সংস্কার করেন 1367 খ্রিস্টাব্দে গড়শি সিং। গড়শির নাম থেকে ওই সরোবরের নাম হয় গড়শিসর। 1965 আগে পর্যন্ত ওই সরোবরের জলেই জয়সলমীরের শহরের জলের কাজ সারা হতো। 1965 পরে দরা গ্রামের থেকে পানীয় জল পাইপলাইনে আসা শুরু হয় এই শহরে। তারপর 1993 খ্রিস্টাব্দ থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল থেকে জল সরবরাহ শুরু হয়, আর তা এখনও চলছে। যাই হোক, এই সরোবরে ঢোকার মুখেই যে সুদৃশ্য তরুণটা রয়েছে, ওটার নাম তিলনদার। তিলন নামে এক বাইজি এটা তৈরি করেছিলেন, তারই নামে এই দ্বারের নাম হয়েছে। এই তিলনবাই জন্ম হয়েছিল জয়সলমীরে, কিন্তু পরবর্তীকালে নৃত্য ও সঙ্গীতে মেতে উঠে জীবিকার তাগিদে চলে যান হায়দ্রাবাদে। বর্ষাকালে প্রতি বছর জয়সলমীরে আসতেন তিনি জন্মভূমির টানে এবং নিজের অর্জিত সম্পদে তৈরি করেন ওই তরুণ। কিন্তু দুষ্টু লোকের কথায় রেগে গিয়ে তখনকার রাওয়াল ওটি ভেঙে ফেলার আদেশ দেন।
কিন্তু চতুরা তিলন ব্রাহ্মণদের পরামর্শে ওই তোরণে প্রতিষ্ঠা করেন সত্যনারায়ণের মূর্তি। রাওয়াল ফিরিয়ে নেন তার আদেশ। তোরণ থেকে যায় অক্ষত, অমর হয়ে যায় ভূমিকন্যা তিলন। কাহিনীটি শুনে রীতিমতো রোমাঞ্চিত হয়ে ফিরে আসি সবাই খররৌদ্রে কাহিল হয়ে। বিকালে হৈ হৈ করে মরুভূমিতে গেলাম সবাই উঠে পিঠে চড়ে, ফটোও তোলা হলো। তারপর ঝুপ করে সন্ধ্যা নামতেই দে দৌড় দে দৌড়। জয়সলমীরে হৈ হৈ করে বেশ কাটলো দিনটা। সন্ধ্যায় বাজারে ঘুরে একটা বই কিনে ঘরে ফিরলাম আমি। সঙ্গীরা কেউ কেউ ঘুরতে লাগলো বাজারে। গোটা দুয়েক কবিতা লিখে রাতের খাওয়া দাওয়া সেরে যখন শুতে গেলাম তখন ঠিক রাত প্রায় 11টা। দ্বাদশী চাঁদ আকাশে, বিস্তীর্ণ মরুপ্রান্তরে নেমেছে জ্যোৎস্নার ঢল। মনের মধ্যে গুনগুন করে উঠল, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। শুয়ে শুয়ে জয়সলমীরের ইতিহাস ভাবতে ভাবতে মুঘল কি মেরি, জয়সল, মরু পার্কের ফসিল, গড়শিসর ইত্যাদির মধ্যে ঘুরতে ঘুরতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ ঘুমের মধ্যে কে যেন ডাক দিল, আরে রঞ্জনবাবু চলুন, সাইড সিনে যাবেন না? সবাই চলে গেল যে। আরে তাই নাকি? ছোট 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 জামাটা গায়ে দিয়ে ছুটি শাহবাবুর পেছনে। সামনে এগিয়ে চলেছে শাহবাবু হনহন করে, আর আমি ওর পেছনে প্রায় ছুটছি। আরে দাঁড়ান দাঁড়ান, একসাথে যাই ও শাহবাবু। কিন্তু শাহবাবু যেমন চলেছিলেন তেমনই চলতে থাকেন, হেলদোল নেই যেন। বিশাল কেল্লার পেছন দিক দিয়ে কাপড় রং করা বুড়ো দোকানটার পাশ দিয়ে ডাইনে নেমে এগিয়ে চলে গেলাম দুজনে। অনেকটা যাওয়ার পর দেখি একটা বাঁকের মুখে শাহবাবু উধাও। এদিক ওদিক খুঁজছি, এমন সময় একটা বুড়ি এগিয়ে এসে বলল, কই নেহি কভি নেহি, কই নেহি কভি নেহি। বুড়িটা চলে যেতেই খেয়াল হলো, আরে এই যে সেই গড়শি সরোবরের তরুণটা দেখছি, তিলন ভাইয়ের তরুণ। কিন্তু সঙ্গীরা সব গেল কোথায়? তবে কি ওরা অন্যদিকে চলে গেল? বাসটাই বা গেল কোথায়? এইসব ভাবছি এমন সময় দেখি সেই তরুণের ভিতর থেকে সে বুড়িটা এসে সামনে দাঁড়ালো। আমার মুখের দিকে চেয়ে বলে উঠল, কই নেহি কভি নেহি, কই নেহি কভি নেহি। তারপরেই দেখি সে বুড়িটা ধীরে ধীরে সুন্দরী রমণীর রূপে খাড়া হয়ে দাঁড়ালো। ওর হাতে পায়ে গলায় কানে নাকে ঝলমল করে উঠল বহুমূল্য অলংকার। রুনুঝুনু বেজে উঠল নূপুর, কোথায় যেন বেজে উঠল বীণা, গেয়ে উঠল অপূর্ব সুন্দরী সেই রমণী। এ রাত তুম বিন কেহনা না যায়। আমি অবাক চোখে শুনতে লাগলাম সেই মরুসুন্দরীর সুললিত কণ্ঠের গান। কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম সেই মধু সঙ্গীতে। আর নৃত্যের কৌশলী বা কি অপরূপ, আহা, যেন স্বর্গীয় অপ্সরার নৃত্য। গান শুনতে শুনতে আর নাচ দেখতে দেখতে আমার দু চোখ যেন জড়িয়ে আসতে লাগলো গভীর ঘুমে। তারপরেই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। পরদিন হইচয়ের মধ্যে যখন ঘুম ভাঙলো তখন চেয়ে দেখি আমি শুয়ে আছি তিলন তরুণের সামনে। শাহবাবু নেই, বুড়ি নেই, নর্তকী নেই, কেউ নেই। এক গ্লাস দুধ খেয়ে হুঁশ ফিরল আমার। হায়, কত আশ্চর্য ঘটনাই না ঘটে। তবে শাহবাবুর রূপ ধরে আমাকে যে কেন ওখানে নিয়ে গেল তিলনবাই, তার কোনো সদুত্তর খুঁজে পাইনি আমি আজও। অতৃপ্ত আত্মারা কখন যে কী রূপ ধরে তা বলতে পারে না কেউই। তো নমস্কার, এই ছিল রণজিৎ বিশ্বাসের লেখা গড়শি সরোবরের তিলনবাইয়ের গল্প। তো সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারাও যদি আপনার জীবনে ঘটে থাকা বা আপনার শোনা কোনো ঘটনা থাকে আপনার কাছে, তো আমাকে পাঠাতে হলে হোয়াটসঅ্যাপ করুন এবং মেল করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।